গুম প্রতিরোধ কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষর, অর্থ পাচার বন্ধে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ, সাবেক 8 মন্ত্রী ও 6 এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। প্রয়োজনীয় সংস্কার করে সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ফখরুল। প্রকাশ্যে গুলিতে চট্টগ্রামে 2 যুবক খুন, আহত 2 জন। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাচ্ছি এবার পুরো খবরে। শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা প্রদান সংক্রান্ত আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি গুম প্রতিরোধ সংক্রান্ত জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 3.5 ঘন্টার এই বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বন্যা, রপ্তানিমুখর শিল্পের উৎপাদন, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখাসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। গুম প্রতিরোধে জাতিসংঘের এ সংক্রান্ত কনভেনশনে অনুস্বাক্ষর করার কথাও জানানো হয় এই বৈঠকে। কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। কালো টাকা সাদা করার যে সিদ্ধান্ত বিগত সরকার নিয়েছিল তা বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয় উপদেষ্টা পরিষদ বৈঠকে। একই সাথে হজের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে হজের খরচ যৌক্তিক পর্যায়ে নামিয়ে নিয়ে আসা হবে বলেও জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের যে লক্ষ্য বর্তমান সরকার নিয়েছে, সেজন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে জয়লাভ করা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। একই সাথে সাবজয়ী অনূর্ধ্ব-20 ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পাচারকৃত অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। অন্যদিকে অস্ট্রেলিয়া বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য 10 লাখ অস্ট্রেলীয় ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ার অস্থায়ী হাইকমিশনার নার্দিয়া সিম্পসন বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে এই আর্থিক সহযোগিতার কথা বলেন। ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে প্রাণহানির জন্য শোক প্রকাশ করে অস্ট্রেলিয়ার হাইকমিশনার অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সিম্পসন রোহিঙ্গা সংকট সমাধানে নিজ দেশের আগ্রহের কথা উল্লেখ করে জানান, অস্ট্রেলিয়া বর্তমানে রোহিঙ্গা শিবিরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। এর আগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো বেঙ্গলি একই ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তার কাছে পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায় সম্পর্কে জানতে চান। সুইস রাষ্ট্রদূত বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও নিয়ম মেনে সহযোগিতার কথা জানান। পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা খুবই জটিল প্রক্রিয়া। পাচারের অর্থ ফিরিয়ে আনার জন্য বেশিরভাগ দেশের সাথে চুক্তি নেই বাংলাদেশের। এসব জানিয়ে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের লক্ষ্য হওয়া উচিত ভবিষ্যতে যেন আর অর্থ পাচার না হয় এবং পাচারকারীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রথম বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বলেন, এই কমিটি মূলত বর্তমানে দেশের অর্থনীতি কী অবস্থায় আছে তা পর্যালোচনা করে সরকারকে করণীয় পরামর্শ দেবে। অর্থনৈতিক তথ্য উপাত্ত মূল্যায়ন এবং বিভিন্ন অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে সংকট চিহ্নিত করা হবে বলে জানান দেবপ্রিয়।
এটা একটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। এই টাকা থেকে যে ওই বাড়িটা কেনা হয়েছিল ওই দেশে ওই সময়, এইটাকে লাগানো ফিট করা এত সহজ ব্যাপার না। এটা হলো 1 নম্বর। দ্বিতীয়ত হলো ওইটা আনার ক্ষেত্রে যে আইনানুগ যে সমস্ত চুক্তি থাকে সব দেশের সাথে আমাদের সেই চুক্তিগুলো যথোপযুক্তভাবে নেই। তৃতীয়ত হলো ওই চুক্তিগুলোকে কার্যকর করে ব্যবহার করার জন্য আইনজীবী থেকে আরম্ভ করে আর্থিক খাতের বিশেষজ্ঞ থেকে ইত্যাদির সেই দক্ষতাটা অনেক ক্ষেত্রে আমাদের নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 8 মন্ত্রী ও 6 সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জাজ আসামস জগলুল হোসেনের আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া মন্ত্রীরা হলেন সাবেক মন্ত্রী জাহেদ মালিক, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী, সাধন চন্দ্র মজুমদার, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান ও কামরুল ইসলাম। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া সাবেক 6 সংসদ সদস্যরা হলেন সলিমউদ্দিন তরফদার সেলিম, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্রলাল ত্রিপুরা, কাজিম উদ্দিন, নুরি আলম চৌধুরী ও জিয়াউর রহমান। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সরকার নির্বাচনের রূপরেখা তৈরি করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপির 3 শীর্ষ নেতা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদকে সাথে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে বসেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে অংশ নেন। ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক ফলপ্রসূ হওয়ার কথা জানান তিনি। ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, যেসব প্রেম যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন। নির্বাচনের রূপরেখা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রূপরেখা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার সমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা কোনো তারিখ বলিনি, ওরা প্রয়োজনে ওনারই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। এ সময় নির্বাচন সহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলমান থাকবে বলেও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগের মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন। এ মামলায় গ্রেফতার টিপু মুন্সিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করে পুলিশ। অপরদিকে আসামি পক্ষ থেকে রিমান্ডের বিরোধিতা করে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালতে টিপু মুন্সির 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে বুধবার দিবাগত রাতে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় টিপু মুন্সিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতারের তথ্য জানানো হয়। শেখ হাসিনা সরকারের আমলে সংঘটিত সব গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার অডিটোরিয়ামে গুম নিয়ে আয়োজিত আলোচনায় তিনি এই দাবি করেন। র্যাব সহ যেসব বাহিনী এসব অপকর্মে জড়িত ছিল তাদের বিলুপ্তির দাবি জানান আয়োজকরা। বলেন, গুম, ক্রসফায়ার, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনার সরকার। এজন্য অধিকাংশ মানুষই এসব গুরুতর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। ভবিষ্যতে কোনো সরকার যেন আয়নাঘরের মতো বন্দিশালা তৈরি করতে না পারে সে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি। DJI হোক, র্যাব হোক, whoever is that, কারো এখতিয়ার নাই বা জব রেসপন্সিবিলিটিতে পড়ে না যে ইললিগ্যাল কাস্টাডিতে মানুষকে নিয়ে রাখা আর সিক্রেট ডিটেনশন সেলে ধরে তাদেরকে এভাবে টর্চার করে ফেলা, মানুষকে মেরে আপনারা শীতলক্ষায় ফেলে দেওয়া। সত্যিকার অর্থে যখন খুঁজতে যাবে, তথ্য দিতে যাবে, তখনই আমাদের মনে হয় যে ওই আয়নাঘরগুলোতে যেন স্বচ্ছতার সাথে আমাদেরকে দেখানো হয় এবং
প্রত্যেকটা আয়নাঘরকে যেন ডিমলিশ করা হয়। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, হয়রানিমূলক মামলার মাধ্যমে নেতাকর্মীদের জীবন ধ্বংস করা হয়েছে। তার পরিবারও প্রতিহিংসার রাজনীতির শিকার। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা 2 মামলায় বৃহস্পতিবার স্থায়ী জামিন পেলেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। বিভিন্ন মামলায় আইনি লড়াইয়ে আদালতের আঙ্গিনায় আসলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আজকের দিনটি ছিল অন্যরকম। ঢাকার বিশেষ জজ 6-এর বিচারক মাসুদ পারভেজ তাকে দুদকের মামলায় বেকসুর খালাস দিয়ে রায় দেন। 1 দশকেরও বেশি সময় ধরে চলা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলাটি আদালতে প্রমাণ করতে পারেনি দুদকের আইনজীবী। আরেক মামলায়ও খালাস পান তিনি। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এই 17 বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার বিক্ষিপ্ত পরিবার থেকে এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। আজকে এখানে যারা আছে সকলেই আমার মতো কম বেশি ভুক্তভোগী, কেউ কম কেউ বেশি। আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত, আল্লাহর যে বিচার, এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় জামিন আবেদন করেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। তার বিরুদ্ধে 2 মামলায় আদালত তাকে স্থায়ী জামিন দেন। 10 বছর দেশে থাকিনি, আমাদের ছাত্র বৈষম্য এবং জনতার যে বিজয়, সেই বিজয়ের জন্য আমরা স্বাধীনভাবে আদালতে স্যারেন্ডার করেছি এবং বিজ্ঞ আদালত সেই স্যারেন্ডার করার পর উনি আমাকে ওনার জাজ মতো আমাকে বেল দিয়েছেন। এবং আমি আশা করছি এইসব মিথ্যা মামলা আমার না, যারা ভুক্তভোগী সবার যেন এই বিজ্ঞ আদালত বিবেচনা করেন। এ সময় ন্যায় বিচার পাবার প্রত্যাশা করেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য বন্ধে প্রতিটি দলে আসন প্রতি 2 জন প্রার্থী নির্ধারণ। প্রার্থীকে কমপক্ষে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সদস্য হতে হবে। না ভোটের বিধান চালু করা, সংসদে আসন সংখ্যা বৃদ্ধির সুপারিশ করেছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার রাজধানীতে ডেইলি স্টার ভবনে সুজন আয়োজিত আলোচনা সভায় এসব সুপারিশমালা তুলে ধরেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা সংস্কারে করণীয় শীর্ষক আলোচনা সভার বেশিরভাগ বক্তারাই তুলে ধরেন বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার কথা। তারা বলেন, নির্বাচনকালে নিরপেক্ষ এবং নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধানে আবারও ফিরিয়ে আনতে হবে। সেই সাথে নির্বাচনের আগে মনোনয়ন বাণিজ্য কিভাবে বন্ধ করা যায় তাও উল্লেখ করেন বক্তারা। ভোটারদেরকে তৃণমূল পর্যায়ে ভোট পরিচালনা করার, ভোট সংরক্ষণ করার, ভোটের রেজাল্টটা নির্বাচন কমিশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তত্ত্বাবধায়ক সরকার নামক যে শব্দটা ছিল সেটাকে আরও রিফাইন করে আরও কীভাবে করে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন সেটা করেন। কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট দিয়ে নির্বাচন এই দেশে বহু বছর অনাগতকালে সম্ভব না, হবে না। আর বিউরোক্রেসিকে নিউট্রাল করবেন। একটা আসনে একটা রাজনৈতিক দল সর্বোচ্চ 2 জন প্রার্থী মনোনয়ন দিতে পারে। দেশে জনসংখ্যার বিবেচনায় জাতীয় সংসদের আসন সংখ্যা আরও বাড়ানো দরকার বলেও আলোচনা সভায় উল্লেখ করেন বক্তারা। ইংল্যান্ডে 7 কোটি মানুষ এবং হাউস অব কমন্সের আসন কত 650। বাংলাদেশে 18 কোটি মানুষ, কিভাবে 300টা আসন এখানে হয়? ইংল্যান্ডের হিসেবে তো এখানে প্রায় 900 পার্লামেন্টের আসন হতে পারে। একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সংসদ নেত্রী হবে না, দলীয় প্রধান হবেন না, 2 বারের বেশি হবেন না, 70 ধারা থাকবে না অথবা সংশোধন হবে। এই কাজগুলো যদি নির্বাচিত সরকারের জন্য রেখে দেয় তারা কখনোই করবে না। আরপি অনুযায়ী কিন্তু লেজির ভিত্তিক ছাত্র রাজনীতি এটা নিষিদ্ধ। আমাদের রাজনৈতিক দলগুলো যেটা করেছে তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে, কিন্তু আইনের যে উদ্দেশ্য সেটা না মেনে তারা ভাতৃপ্রতিম সংগঠন বলে এটা চালিয়ে দিচ্ছে। নির্বাচনে অপছন্দের প্রার্থীকে বর্জন করার জন্য পুনরায় না ভোট এর বিধান চালু করতে হবে বলেও মনে করেন বক্তারা। এত ডিটেইলে এটাকে করা যেতে পারে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।
খাগড়াছড়ির রামগড়ে ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে 2 কিশোর। বৃহস্পতিবার সকাল সন্ধ্যা উদ্ধার অভিযান চালিয়েও তাদের সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান চালাবে তারা। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেলে ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে স্রোতে তলিয়ে যায় বাচ্চা নামের এক কিশোর। এর আগে বুধবার এক সঙ্গীকে নিয়ে মন্দিরঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে তলিয়ে যায় নয়ন নামে আরেক কিশোর। এরপর থেকেই ডুবুরি দল অভিযান চালায়, কিন্তু কারো সন্ধান পায়নি তারা। স্থানীয়রা জানায়, বন্যায় বিভিন্ন পুকুর জলাশয় ডুবে যাওয়ার সময় বিভিন্ন প্রজাতির মাছ বানের পানির স্রোতে নেমে যায়। পানি কমে যাওয়া গত কদিন ধরে নদীতে মাছ ধরার হিড়িক পড়েছে। 16 বছরে দুর্নীতি দমন কমিশনের যে ইমেজ সংকট হয়েছে তা কাটিয়ে জনগণের আস্থার জায়গায় আসার পরামর্শ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সাথে সাক্ষাৎ শেষে সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন। সারা দেশে বিভিন্ন স্থানে সমন্বয়কদের নাম এবং সাইন জালিয়াতি করে হুমকি ও মামলা দেওয়া হচ্ছে অভিযোগ করে তারা বলেন, সমন্বয়কদের নাম ব্যবহার করে বিশেষ সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই। কাউকে পদে বসানো, পদত্যাগ করানো কিংবা তদবির করার চর্চাকে লকারবন্দি করতে চান বলে জানান তারা। এই গণ অভ্যুত্থান আসলে এই স্পিরিট ধারণ করে না যে কাউকে আসলে মিথ্যা মামলা দেওয়া হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এরকম কোনো কারণে, কিংবা কোনো একটি চাঁদাবাজি করা হবে রাজনৈতিক পরিচয় দেখিয়ে, কিংবা চাঁদাবাজি করা হবে একটি হুমকি দিয়ে। যেই কাজগুলো বিগত 16 বছর হয়েছিল, সেই কাজগুলোর যদি অন্য একটি গোষ্ঠী আবার রিপিটেশন ঘটায়, তাহলে দিন শেষে আমাদের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে এই কাজগুলো সাংঘর্ষিক। ফিল্ড হাসপাতাল পরিচালনায় ফেনীর বাইরের বন্যার্ত জেলাগুলোর প্রশাসনের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মোদাসের চৌধুরী। এতে বন্যার্ত এসব জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যাওয়া ডাক্তার ও স্বেচ্ছাসেবীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনায় অসুবিধা হচ্ছে বলেও অভিযোগ তাদের। বন্যা শুরুর পর থেকে ফেনীতে বেশ কয়েকটি ফিল্ড হাসপাতাল এবং অন্যান্য জেলায় মেডিকেল টিমের সাহায্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে এখন পর্যন্ত 11,000-এর বেশি মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। 2024-25 অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা 38,000 কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা গেল অর্থ বছরের চেয়ে 3,000 কোটি টাকা বেশি। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহের জন্য 12,615 কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকসমূহের জন্য 25,385 কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত নীতিমালা এবং কর্মপরিকল্পনা ঘোষণাকালে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর জানান, কৃষি ঋণে দালালদের দৌরাত্ম্য রোধ করতে চান তিনি। একই সাথে কৃষি ঋণ যেন কৃষি খাতেই ব্যবহার হয় সেটিও নিশ্চিত করার পরিকল্পনা তার। মোট ঋণের 2% থেকে বাড়িয়ে কৃষিতে যদি সেটি 4% উন্নীত করা সম্ভব হয়, তাহলে উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। এবারে প্রবাসের খবর। স্বৈরাচার পতন আন্দোলনে যুক্ত হয়ে সৌদি আরবের গ্রেফতার হওয়া প্রবাসীদের আইনি সহযোগিতা দেওয়ার দাবি জানান বিএনপি নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সালিম জানান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের নির্দেশনায় জেদ্দাস্থ কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের সঙ্গে মত বিনিময় সভায় এ আহ্বান জানান পশ্চিমাঞ্চল বিএনপি নেতারা। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী, মঈন চৌধুরী, টিপু সুলতান, প্রকৌশলী নুরুল আমিন সহ আরও অনেকেই। বৈধ পথে রেমিটেন্স প্রেরণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে কনসুলেটের প্রতি আহ্বান জানান নেতারা। আর্থিক হিসেব স্বচ্ছ রাখতে ক্রিকেট বোর্ড স্বাধীন ফার্মের মাধ্যমে অডিট করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এছাড়া বোর্ডের সকল দুর্নীতি রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বৃহস্পতিবার মিরপুরে 12তম বোর্ড সভা শেষে এসব কথা জানান সভাপতি ফারুক আহমেদ। মমিনুর রিপনের রিপোর্ট। সরকার পতনের আগে ও পরে ক্রিকেট বোর্ডের আর্থিক দুর্নীতি নিয়ে বুধবার সংবাদ প্রকাশ করে এনটিভি, যা গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের সভাতেও।
প্রধান হিসেবরক্ষক কর্মকর্তা স্বজনপ্রীতি ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন বিভাগের আর্থিক দুর্নীতি নিয়েও কথা আছে। তাই এদিনের বোর্ড সভায় স্বাধীন অডিটের মাধ্যমে আর্থিক সকল হিসেব করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্ম খুব শীঘ্রই দিব। টপ 4 ফার্মের মধ্যে একটা, মানে আপনাদের টাকা, ক্রিকেট বোর্ডের টাকা, তাই না? তো জনগণের টাকা, আমাদের টাকা, সবার টাকা, এটার একটা এটাকে সিকিউর করা আমাদের দায়িত্ব। সেই জন্য আমরা চিন্তা করছি কিছু কিছু ব্যাংকের টাকা এফডিআরটাই অন্য ব্যাংকে নিয়ে যাওয়া। যদি আমাদের কিছু ক্ষতিও হয়, এটা আমি খুবই ইন্টারনাল, আমি এটা বলতে চাই না, যেহেতু আপনি প্রসঙ্গটা আসছেন, যদি একটু আপনার কমও হয় ইন্টারেস্ট রেট, বেটার জায়গায় যাতে আমার টাকাটা ইনট্যাক্ট থাকে। এছাড়া এনটিভির প্রতিবেদনে উঠে এসেছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের নানা অনিয়ম ও দুর্নীতি, যা নিয়ে নতুন করে ভাবছে ক্রিকেট বোর্ড। সেই সাথে সম্প্রতি যে 2 ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়েছিল তাদের সাথেও আলোচনায় বসতে চায় বিসিবি। 3rd ডিভিশন কোয়ালিফাইং অনেক টিম পার্টিসিপেট করতো, ওটা বেশ কি বন্ধ ছিল না, 1-2 টিম পার্টিসিপেট করতো, যেটা আমার মনে হয়েছে যে এটা রিভাইভ করাটা খুব জরুরি। 5 লাখ টাকা না কত আপনার ফিস ছিল, ওইটা আর থাকবে না। এটা আগে যেরকম ছিল রিজনেবল 20-25 হাজার টাকা ফিস দিয়ে আমরা শুরু করবো আর কি। 2টা প্লেয়ারকে সাসপেন্ড করা হয়েছিল, যেটা তাদের তেমন কোনো দোষ ছিল, তাদের একটা হিয়ারিং করবো আমরা নট হিয়ারিং, আমরা জানতে চাইবো যে কী কারণে তাদের সাসপেন্ড করা হয়েছিল। এছাড়া গ্রাউন্ডস ও আম্পায়ারিংয়ে উন্নয়ন সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে 12তম বোর্ড সভায়। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। গুম প্রতিরোধ কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষর, অর্থ পাচার বন্ধে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ, সাবেক 8 মন্ত্রী ও 6 এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। প্রয়োজনীয় সংস্কার করে সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ফখরুল। প্রকাশ্যে গুলিতে চট্টগ্রামে 2 যুবক খুন, আহত 2 জন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvtv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।